নমস্কার বন্ধুরা, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর গতকালই প্রকাশিত হয়েছে অ্যাড জুডিকেশনের লিস্ট। এবার এই অ্যাড জুডিকেশনের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে বিয়োজনের যে সংখ্যা, মানে বাদ যাওয়ার যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু লাখো। সুতরাং এই সংখ্যা মধ্যে যারা পড়েন তাদের একটা বিশেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছে। যাদের নাম এই অ্যাডজুডিকেশন থেকে ডিলিট পর্যায়ে গেছে, অর্থাৎ বিয়োজিত হয়ে গেছে, তারা এইভাবে অ্যাপিল করতে পারবেন। কোথায়? না, ট্রাইব্যুনালে। আজকের যে ভিডিও, সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল এবং ডিলিট হয়েছে তারা কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করবেন প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপ্লিকেশন করার সময় কি ধরনের ডকুমেন্টস আপনারা দেবেন। এই দুটো বিষয় মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং অন্যকে শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না। তো বিষয়টা হচ্ছে যে অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ গেছে তাদের একটা বিশেষ সুযোগ দেয়া হয়েছে যে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন। এখন আমাদেরকে এই ট্রাইব্যুনাল বিষয়টা কি বা ট্রাইব্যুনালটা কি এটা একটুখানি জেনে নিতে হবে। যে দেখুন, এটা সুপ্রিম কোর্টের নির্দেশেই একটা কমিটি টাইপের বলতে পারেন, যেখানে কিন্তু ফরমার জাজ অর্থাৎ প্রাক্তন বিচারপতি তারা কিন্তু থাকবেন। এবং যেভাবে পূর্ববর্তী প্রসেস এ আপনাদের নামগুলো ছিল, অর্থাৎ বিচার আধীনে ছিল, সেই সমস্ত বিচারক আপনাদের এই সমস্ত কাগজপত্র দেখে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই নামগুলো উপযুক্ত কারণ দেখিয়ে তারা বাদ দিয়েছে। এইবার বিষয়টা হচ্ছে যে এখানেও একই রকমের একটি কমিটি, প্রায় সম একটা কমিটি থাকছে, যে কমিটি আপনাদের পুনরায় অ্যাপিল করা যে কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো সেগুলোকে আবারও দেখবে, এবং দেখার পরে তারা আবার একটা সিদ্ধান্তে আসবেন। তাহলে একটা কমিটি থাকলো, এবং যেখানে প্রধান একজন থাকবেন বা অবশ্যই প্রধান বিচারপতি হবেন, তাঁরাই কিন্তু এই সিদ্ধান্তটা পুনরায় নেবেন। এর আগে বলে রাখি, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছিল, যারা অ্যাপিল অ্যাপ্লিকেশন করেছিলেন, ধরনটা ঠিক এই রকমই, যে আপনাদেরকে আবারও একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা অনলাইনে হবে এবং অফলাইনে হবে, দুটো পদ্ধতিতেই হবে। অনলাইনের ক্ষেত্রে যে ওয়েবসাইটটা আপনারা দেখবেন সেটা হচ্ছে ইসিআই নেট। এই সাইটে আপনারা চলে যাবেন, eci.net.eci.gov.in। আবার বলছি, eci.net.eci.gov.in। আর যদি অফলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই পূর্ববর্তী যেভাবে অ্যাপ্লিকেশন হয়েছিল, মানে ডিলিট যে নামগুলো ছিল, যেখানে অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন, সেটা আপনাদের সংশ্লিষ্ট ডিএম অফিসের কোনো একটা কক্ষে সেই অ্যাপ্লিকেশনটা জমা নেওয়া হবে। কিছু ক্ষেত্রে এটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ এসডিও এবং এসডিএম এই অফিসগুলোতেও হতে পারে।
এই ব্যাপারটা আপনাদের বিএলও স্যার ম্যাডাম বা সাহেব ম্যাডাম যারা রয়েছে তারা আপনাদেরকে গাইড করবেন, আপনারা জেনে নেবেন যে কিভাবে এখানে যাবেন বা কিভাবে আপনাদের কাগজপত্রগুলো জমা দেবেন। যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করবেন তারা এইভাবে চিঠিটিকে অ্যাড্রেস করবেন, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক পেপার নেবেন অথবা আপনাদের বিএলও স্যার ম্যাডামকে একবার জিজ্ঞাসা করবেন যে তারা কোনো ফরম্যাট দিতে পারছে কিনা। একটা সাজানো গোছানো ফরম্যাট যদি থাকে তাহলে সেটা প্রিন্ট আউট করে নেবেন, দিয়ে সেইটাকে ফিল আপ করে নেবেন। এইখানে অ্যাড্রেস যেটা হবে, টু দ্য অ্যাপিলিয়েট অথরিটি, দ্য অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল, এই ভাষাটুকু থাকবে উপরে এবং তারপরে থাকবে আপনার নিজ জেলা, সেই জেলার নাম। এইভাবে আপনারা অ্যাড্রেস করবেন চিঠিটাকে। এইবারে আপনি যদি নিজের মতন করে লিখতে চান তাহলে লিখতে পারেন। এটা আপনি লিখবেন যে আমার নাম এসআইআর এর তালিকাভুক্ত ছিল বা আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলাম এবং আমার হিয়ারিং নোটিশ আসে, সেই মোতাবেক আমি হিয়ারিংয়ে উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার পরে ফাইনাল যে সিদ্ধান্ত আসে সেটা হচ্ছে কি না, আমার অ্যাডজুডিকেশনে আমি বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে আমার নামটি চলে যায় এবং অ্যাডজুডিকেশনের মামলা নিষ্পত্তি হওয়ার পর আমার নামটি ডিলিট হয়ে যায়। অতএব আপনি এখানে যেটা লিখতে পারেন যে আপনার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, আপনি আপনার বুথের নাম্বার সমস্ত কিছু দিয়ে, অ্যাসেম্বলি নাম্বার দিয়ে একটা ভালো করে গুছিয়ে লিখলেন এবং শেষে লিখলেন যাতে করে আপনার এই নামটা পুনর্বিবেচনা করা হয়, সেই জন্যে আপনি অ্যাপিলটি করছেন। এটা আমি একটা মৌখিক বললাম, একটা আপনারা পেয়ে যাবেন আপনাদের বিএলও স্যার ম্যাডামদের কাছ থেকে। এটা আপনারা যোগাযোগ করুন, অবশ্যই অবশ্যই পাবেন। এবার এই অ্যাপ্লিকেশন করার সময় আপনারা কি কি ডকুমেন্টস দেবেন। ডকুমেন্টসের ক্ষেত্রটা একটু আধটু বদলে যাবে কখন না, যখন আপনার হিয়ারিং এসেছিল, হিয়ারিং নোটিশ এসেছিল, সেই হিয়ারিং নোটিশের কি বার্তা লেখা ছিল, কি জন্যে আপনাকে ডাকা হয়েছিল, সেটাকে আগে দেখতে হবে। তো সেই মোতাবেক আপনাকে কাগজপত্র জোগাড় করতে হবে। তো সেটাকে জোগাড় করার আগে যেটা কমন জিনিস যেটা আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে যে নোটিশের জেরক্স কপি আপনারা রাখবেন একটা করে। যে নোটিশ, হিয়ারিং নোটিশ এসেছিল সেই নোটিশের জেরক্স কপি রাখবেন। তার সাথে এনুমেরেশন ফর্ম যেটা ছিল সেই এনুমেরেশন ফর্মের এক কপি জেরক্স রাখবেন। এইবারে আসছি যে আপনার যে সম্ভাব্য কারণ, কি কারণে আপনার নামটি বাদ গেছে সেইটাকে আপনাকে আগে দেখতে হবে যে কি কারণে আপনার নামটি বাদ গেছে। সেই কারণকে মাথায় রেখে আপনি এবার কাগজপত্রগুলো জোগাড় করতে শুরু করবেন। দেখুন, যারা ডিলিট হয়েছিল বা এর পূর্বে যারা ডিলিট হয়েছিল, মানে ফাইনাল লিস্ট থেকে যারা ডিলিট হয়েছিল, সেই সমস্ত নামের এগেনস্টে যারা অ্যাপিল করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু হিয়ারিং নোটিশ আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটা শোনা যাচ্ছে যে সেই ক্ষেত্রে যদি হিয়ারিং নোটিশ আসে তাহলে এই যে মানে ট্রাইব্যুনালে আপনারা অ্যাপিল করবেন এক্ষেত্রেও হিয়ারিং নোটিশ আসবে। তাহলে হিয়ারিং নোটিশ যদি আসে, যেভাবে আপনারা হিয়ারিং অ্যাটেন্ড করেছিলেন প্রথমবারে সেইভাবে আপনাদের যা যা কপি আছে, যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটাকে আপনারা গুছিয়ে নেবেন, প্রথম কথা। এবং এক্ষেত্রে এটা বলা প্রয়োজন যে ধরুন 13টা ডকুমেন্টসের মধ্যে আপনারা কোনোটা দিতে পারেননি, তাহলে আপনার নামটা বাদ যেতে পারে। মনে করুন আপনি প্রোজেনি লিঙ্ক এস্টাবলিশ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই লিঙ্কেজটা কোনো কারণে ফুলফিল হলো না, কোনো কারণে আপনি সেই
জেনারেশনকে ধরতে পারলেন না, এখানে কোনো একটা মিসম্যাচ আছে। এটা হলো সেলফ ম্যাপিং এর ক্ষেত্রে যাদের 2002 এর লিস্টে নাম আছে তাদেরও দেখা যাচ্ছে যে নাম মানে এই এই অ্যাডজুডিকেশনে তাদেরও নাম ছিল, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নামের কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, এবারে বলছি যে কি কি ডকুমেন্টস সাধারণত আপনারা দেবেন। তাহলে এক একটা কারণের জন্য এক একটা ডকুমেন্টস হতে পারে। তো এই ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমেই মনে রাখবেন, যদি আপনারা সেলফ ম্যাপিং ভোটার হন তাহলে, এবং যদি 1987 সালের আগে আপনাদের জন্ম হয়, তাহলে অবশ্যই যে 13টি ডকুমেন্টস রয়েছে সেই 13টি ডকুমেন্টসকে আপনারা হাতিয়ার করতে পারেন। এবার এই 13টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস যেমন পাসপোর্ট, এই পাসপোর্টটাকে আপনারা করছেন কি যে খুব রিসেন্ট, হয়তো আজকালই পাসপোর্ট করিয়েছেন, সেটা নিয়ে গিয়ে চলে যাচ্ছেন। তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবেন যেন পাসপোর্টটা একটু পুরনো হয়, অর্থাৎ এসআইআর শুরু হবার আগে যদি এই পাসপোর্টটা হয় তাহলে অনেকটা আপনার স্বস্তি থাকবে। এক্ষেত্রে অনেকেই হয়তো পাসপোর্ট দিয়েছেন কিন্তু তাদেরও নাম বাদ গেছে। এটাকে মাথায় রাখতে হবে যে কি ডকুমেন্টস দিচ্ছেন, সেই ডকুমেন্টসটার উপরে কিন্তু ভিত্তি করে আপনার সম্পর্ক, আপনার নাম প্রতিষ্ঠা করা হবে। নেক্সট হচ্ছে যে ভোটার অফলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি নিজে যাবেন না বাড়ির কাউকে দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। এটা যদিও খুব একটা পরিষ্কার বিষয় নয়। তো অ্যাপ্লিকেশন আপনি করছেন, অ্যাপ্লিকেশন যখন করবেন একটু চেষ্টা করবেন যাতে ভোটার নিজে গিয়েই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এবং অ্যাপ্লিকেশন করার করার আগে বা করার সময় আপনি যেটা করবেন যে আপনার সমস্ত ডকুমেন্টসে বা সমস্ত কাগজপত্রে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন। সেলফ অ্যাটেস্টেড করবেন। আপনি যদি সই করতে না পারেন তাহলে এক কাজ করবেন, টিপসই দেবেন এবং সেইটাকে কাউকে দিয়ে লিখিয়ে নেবেন। নেক্সট হচ্ছে যে আধার, খুব ভাইটাল একটা ব্যাপার। যারা প্রোজেনি লিঙ্ক করিয়েছেন সেক্ষেত্রে আধার কার্ড, দেখুন আধার কার্ডে কিন্তু দুরকম আধার কার্ড আমরা পাচ্ছি। একটা হচ্ছে একটু পুরাতন আধার কার্ড, যেগুলোতে বাবার নাম ইত্যাদিগুলো রয়েছে। নতুন আধার কার্ডে যে অনেক সময় দেখা যাচ্ছে কি বাবার নাম নেই, শুধুমাত্র তার নামই রয়েছে। তো প্রোজেনি লিঙ্কে যারা আছেন তারা চেষ্টা করবেন, যদি আধার কার্ড দিয়ে করতে চান তাহলে অবশ্যই সেই পুরাতন আধার কার্ড থাকলে খুব ভালো হয়। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো পুরাতন লোক নই, তাহলে আমি কি করব। এটা একটা সমস্যার বিষয় যে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে বিকল্প কোনো কাগজপত্র বা ডকুমেন্টস আপনাকে জোগাড় করতে হবে। তো এইভাবে আপনি গোটা ব্যাপারটাকে সাজিয়ে নিন নিজের মতন করে এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করুন। এবার ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করা মানেই আপনি এটা ধরে নেবেন না যে আপনি সফল হবেন। খুব সামান্য একটা ব্যাপার বা খুব একটা ছোট্ট উদাহরণ দেয়া যাক, যে এইটাকে মনে করতে পারেন যে একটা পরীক্ষার খাতা, যে বিভিন্ন স্যার মিলে এই খাতাটাকে দেখছেন, আপনি আপনার রেজাল্ট বেরিয়েছে, আপনি সেই রেজাল্টে সন্তুষ্ট নন, আপনি রিভিউ করছেন, রিভিউ করলেন, পরবর্তী শিক্ষক খাতাটি দেখলেন, তিনিও সেম জায়গাতে রেখে দিলেন। আবারও আপনার মনে হলো যে এই সুযোগ মানে ট্রাইব্যুনালের আর একটা সুযোগ, এটাতেও আপনার মনে হলো যে আপনি আর একবার রিভিউ করবেন। তো দেখা যাক যে এই রিভিউয়ের ক্ষেত্রে আপনার ফলাফল পরিবর্তিত হয় কিনা। তবে আমি বলবো যে আশা ছাড়বেন না, আপনারা শেষ পর্যন্ত, আমরা যেভাবে লড়াই করছি, আমরা প্রত্যেকটি ভোটারকে চেষ্টা করছি বাঁচানোর, এখনো পর্যন্ত তাদেরকে গাইড করছি এবং পুরো এসআইআর জুড়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পেরেছি, পাশে থাকতে পেরেছি এবং আজও আছি, আরও থাকবো।
কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে পারেন। তো যেটা বলছিলাম যে আপনারা এইভাবে আশা ছেড়ে দেবেন না, অ্যাপ্লিকেশন করুন, সুফল হতেও তো পারে, ধরে রাখবেন যে সুফল হবে, সেই হিসাবেই অ্যাপ্লিকেশন করবেন। তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।